সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন নাসিম আহমেদ, আইনজীবী, লেখক এবং বাচিক শিল্পী। আরেকজন আছেন আমার সঙ্গে লেখক এবং কবি, সম্পাদক জনাব রেজাউল করিম রনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই কোনো শাসক জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নিয়েছে প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। জনগণ তাদের বিদায় সংবর্ধনা দিয়েছে একই রকমভাবে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ ৩রা ডিসেম্বর ২০২৪। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০০৯ বিচারক, প্রধান কৌশলী ও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি। প্রাথমিক শিক্ষায় অর্জনের তুলনায় অপচয় বেশি। ২০১০ বেশি সুদে কঠিন শর্তে সরবরাহকারী ঋণের মহোৎসব সরকারের। পার্বত্য চুক্তির ত্রয়োদশ বার্ষিকীতে চুক্তি বাস্তবায়নের দাবি, নইলে আন্দোলন। ২০১১ আওয়ামী লীগের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ, পার্বত্য চুক্তির বর্ষপূর্তিতে গণসমাবেশে বক্তারা। ইয়াবার কাঁচামাল সরবরাহকারী হিসেবে চিহ্নিত বাংলাদেশ। খালের প্রবাহ পথে ১৪ তলা ভবন, জমি অধিগ্রহণে ১.৫ যুগ সরকারের। ২০১২ তাজরিন ফ্যাশনসের শতাধিক শ্রমিক নিহত ও আহত হওয়ার ঘটনায় মালিকের গ্রেফতার ও শাস্তি দাবি। ২০১৩ একতরফা নির্বাচনের পথেই সরকার। বন্টন ব্যবস্থার ত্রুটিতে ৭৫% মানুষই বঞ্চিত, দ্রুত হারে বাড়ছে অতি ধনীদের সম্পদ। শামীম ও নাসিম ওসমানের মনোনয়ন ঘিরে নারায়ণগঞ্জে আতঙ্ক। ২০১৪ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প ২ দশকে অগ্রগতি মাত্র ৫০%। বেসরকারি সংস্থাগুলোর জন্য আইনের খসড়া, এনজিওর উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়বে। অবৈধ হাসপাতালের মালিক ২৩০ চিকিৎসক, অধিকাংশই সরকারি দলের সমর্থক। বটগাছ কেটে মণ্ডপের জমি দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতার। ২০১৫ বিশ্বের শত চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা ১৩তম। অস্বাভাবিক বেড়েছে ডলারের বহির্গমন। অর্থনীতির গতি মন্থর, সূচকগুলো নিম্নমুখী। ২০১৬ আদালতকে অগ্রাহ্য করেই জেলা পরিষদ নির্বাচন। নথি জালিয়াতি, লঘু দণ্ডে বাড়ছে রাজস্ব ফাঁকির ঘটনা। একমাত্র সরকারি মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়াই মুখ্য, পুনর্বাসন গৌণ। ৪০০ কোটি টাকার বিজ্ঞাপন চলে যাচ্ছে বিদেশি চ্যানেলে, বেশিরভাগই অবৈধ উপায়ে পাচার হচ্ছে। ২০১৮ ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল, বড় অংশই বিএনপি। দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় ঐক্যফ্রন্টের ইশতেহার। ২০১৯ করাপ্ট কপস মেইড ক্রোর্স অফ টাকা, হাইকোর্ট। ব্যাংক ঋণের সুদহার হবে এক অঙ্কের, এই নিয়ে ১.৫ বছর নতুন কমিটি গঠন। ২০২০ আইএলও প্রতিবেদন, এশিয়া প্যাসিফিকে ন্যূনতম মজুরি সবচেয়ে কম বাংলাদেশে। আদালতের নির্দেশে এবার প্রিমিয়ার লিজিংয়ে প্রশাসক। বড় ঋণ নিয়ে বেশি আতঙ্ক ব্যাংকারদের। বন্ধ হচ্ছে সরকারি ৬ চিনিকল। ২০২১ দুদিনে বন্দুকযুদ্ধে নিহত ৩ আসামি, নানা প্রশ্ন। ৯০-এর দশকে যেসব ঋণখেলাপিদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল ২০০৯, ২০১৪, ২০১৭ সালে ওই সব ঋণখেলাপিদের মাফ করে দেওয়া হয়েছে। ফরাসুদ্দিন। ২০২২
গভর্নমেন্ট ব্লেম ফর নট ইমপ্লিমেন্টিং চিটাগং পিচ অ্যাকর্ড ফুললি। দহগ্রামে ইউপি চেয়ারম্যানের স্লিপ বাণিজ্যে বৈধ চোরাচালানের গরু। সরকার জোর করে পার্বত্য চুক্তির কথা ভুলিয়ে দিতে চায় সন্তু লারমা। 2023 নির্বাচনী আচরণবিধি নিয়ে ইসির ব্যাখ্যায় বিভ্রান্তি। আওয়ামী লীগ ইন কেওয়াস ওভার সিট শেয়ারিং ডুমিএস। দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়া গণতন্ত্রের সৌন্দর্য কাদের? 6 বিদ্যুৎ কোম্পানির পাওনা 594 কোটি টাকা আদায়, 21,000-এরও বেশি মামলা। নাসিম ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বিচারক, প্রধান কৌশলী ও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি। বিচার বিভাগ ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সরকার বা প্রশাসনের নতুন কোনো উদ্যোগ প্রয়োজন ছিল কিনা? আমরা গত 16 বছর ধরে এই চিত্রটি বিভিন্ন সময় ঘুরে ফিরে দেখেছি। সাম্প্রতিক ঘটনার প্রেডিকশনটাও তো দিতে পারেন আপনি নাকি? আমাদের যারা বিচারক কিংবা রাষ্ট্রের কৌশলী, অ্যাটর্নি অফিস এবং আইনজীবী, এই মিলে মূলত বিচার বিভাগ। বিচার বিভাগে যারা বিচারক আছেন তারা একটি সরকারি নিরাপত্তা পেয়ে থাকেন এবং যিনি অ্যাটর্নি জেনারেল আছেন তিনিও একটি নিরাপত্তা পেয়ে থাকেন। কিন্তু অ্যাটর্নি অফিসের আর যারা আছেন, যেমন ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিংবা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল কিংবা আমাদের জেলার কোর্টগুলো, পাবলিক প্রসিকিউটর, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, তারা কোনো নিরাপত্তা পান না। আর আইনজীবীরা কোনোই নিরাপত্তা পান না। অথচ রাষ্ট্রের বিচার বিভাগের তারা অফিসার অব দ্য কোর্ট। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবার জন্য সবচেয়ে বেশি ভূমিকা এই কয়েকজন মানুষের, কিন্তু তাদের কোনো নিরাপত্তা নেই। তাদের শারীরিক নিরাপত্তা নাই, অর্থনৈতিক নিরাপত্তাও নাই, যে দুটোই দেখবার দায়িত্ব রাষ্ট্রের। আমরা যদি সম্প্রতি দেখি, এই কদিন আগে চট্টগ্রামে তিনি একজন এপিপি, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। অথচ তাকে নিরাপত্তা দেওয়া, সর্বতোভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই কাজটি করতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে আরও এই ধরনের অনেক মামলা আসবে, যেমন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং বিভিন্ন জায়গায়, যে এই ফ্যাসিবাদের 16 বছরের যত অপকর্ম, যত অন্যায়, অবিচার, দুর্নীতি, লুণ্ঠন, হত্যা, গুম, এই বিচারগুলো শুরু হতে যাচ্ছে। সামনেই পর্যায়ক্রমে একটির পর একটি শুরু হবে এবং সেখানে সরকার পক্ষে যে সমস্ত আইনজীবীরা থাকবেন, অফিসার অব দ্য কোর্ট যারা থাকবেন, তারা তো এই পাবলিক প্রসিকিউটর, কখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অ্যাটর্নি অফিসের লয়াররা, তাদেরও তো এই নিরাপত্তা হুমকি একই রকমভাবে থাকবে এবং আরও প্রবলভাবে হবে। এই ফ্যাসিবাদী স্বৈরাচার তো শুধু দেশীয় ইন্ধনে, দেশীয় সাপোর্টেই তারা এই অপকর্ম কার্যকর করে নাই, চালায় নাই। তাদের পেছনে একটি আন্তর্জাতিক শক্তি আছে এবং কিছু কিছু দেশের প্রত্যক্ষ মদদ আছে এবং তাদের হাতে কালো টাকাও আছে। সুতরাং তারা যে এই আইনজীবীদেরকে হত্যা করবে না কিংবা এই যারা বিচারক আছেন তাদের উপরে আক্রমণ করবে না, এটি যদি আমরা ভেবে থাকি তাহলে অন্যায় করব। কারণ এই যে আলিফ, যাকে হত্যা করা হলো, এটি দিয়েই আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে না, কোনো আইনজীবী নিরাপদ নন, কোনো অ্যাটর্নি অফিসের লয়ার কিংবা পাবলিক প্রসিকিউটর কিংবা বিচারক তারা নিরাপদ নন। তাদের কাছে রাষ্ট্রের একটি নিরাপত্তা আমি দাবি করছি। জি, গত 16 বছরের চিত্র কেমন ছিল? আপনি তো গত 16 বছরও এই বিচারাঙ্গনে ছিলেন। 16 বছরে কোনো বিচার ছিল না। আপনি দেখবেন এই 16 বছরে এমন কোনো দিন ছিল না যে সুপ্রিম কোর্টে আইনজীবীরা মানববন্ধন করে নাই, প্রতিবাদ সভা করে নাই, মিছিল করে নাই, এবং এগুলো সকল পত্রপত্রিকায় এসেছে। আমরা প্রতিদিন আমাদের নিয়মিত কার্যক্রমই ছিল 1টা থেকে 2টো পর্যন্ত আমাদের একটা মধ্যাহ্ন বিরতি। সেই সময় আমরা একটি মানববন্ধন, একটি প্রতিবাদ সভা রুটিন করে প্রতিবাদ করতে হলো কেন আপনাদের? আমাদের কারণ আমাদের তো কথা বলতে হবে। এই যে বিচার,
এই তথাকথিত বিচার, এই বিচার তো শেখ হাসিনার নির্দেশিত বিচার, এই বিচার তো তৎকালীন আইন মন্ত্রণালয়ের নির্দেশিত বিচার, এবং এই বিচারগুলো পড়ে শোনাবার দায়িত্ব ছিল শুধু এই জজ সাহেবদের, তাই তারা করেছেন। মানে কাঠের পুতুল, হ্যাঁ, কাঠের পুতুল। কখনোই কোনো ন্যায় বিচার, বিশেষ করে রিট মামলাগুলো যা প্রধানত সরকারের বিরুদ্ধে হয়, সরকারের বিভিন্ন অফিসের বিরুদ্ধে হয়, বিভিন্ন ক্রিমিনাল মামলাগুলো, যেই ক্রিমিনাল তথাকথিত ক্রিমিনাল মামলাগুলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দেয়া হতো, সেই সব ক্ষেত্রে সামান্য একটা জামিন কিংবা সামান্য একটা শুনানি তাও নির্দেশিত ছিল শেখ হাসিনা এবং আইন মন্ত্রণালয়ের দ্বারা। সামান্য জামিনটুক পর্যন্ত দেয়া হয়নি, হাইকোর্টের ভেতর থেকেও আসামিদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জি নাসিম ভাই, আপনার কাছ থেকে শুনবো। রনি ভাই, নির্বাচনী আচরণবিধি নিয়ে ইসির ব্যাখ্যায় বিভ্রান্তি, নির্বাচন কমিশনের ভূমিকা কি রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে সক্ষম হচ্ছে এখন বর্তমানে যে নতুন কমিশন হলো কয়েকদিন আগে? এরকম একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে বাংলাদেশ নতুন স্বপ্নে, নতুন উদ্দীপনায় এবং জনগণের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, মুক্তির যে আকাঙ্ক্ষা, তার আলোকে পরিচালিত হবে, সেটাই স্বাভাবিক। এবং বিগত 15টি বছর বা আরও বেশি সময় ধরে আপনার ধরেন যে মানুষ টোটালি ভোট বঞ্চিত, ভোটাধিকার বঞ্চিত মানুষ। ফলে নির্বাচনের ব্যাপারে সাধারণ জনগণের তো বটেই, রাজনৈতিক দলগুলোর আগ্রহের কথা আমরা সবাই জানি, থাকবে, এটাই স্বাভাবিক। ফলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন গঠন বা নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গি কি, এইটার ব্যাপারে একটা রাজনৈতিক দলগুলোর যেরকম জনগণের একটা বিপুল আগ্রহ দেখা যাচ্ছে। নির্বাচন কমিশন সংস্কারের জন্য একটা কমিটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, কমিশন। তো সেই কমিশনের রিপোর্ট দেওয়ার কথা আপনার 3 মাস সময়ের মেয়াদে। রাজনৈতিক দলগুলোর তরফ থেকে একটা ক্রমাগত চাপ কিন্তু এই সরকারের উপর অব্যাহত ছিল। যদিও রাজনৈতিক দলগুলো শুধু চাপ অব্যাহত রাখছিল তা না, একটা অংশ আবার এই সরকারকে যে কোনো মূল্যে সমর্থন দিতে হবে, কারণ এটা অভ্যুত্থানের সরকার, মানে জনগণের সরকার। এই সরকারের ব্যর্থতা মানে কালেকটিভ ব্যর্থতা। ফলে এই সরকারের আসলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি চান বা না চান, তার সফলতা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই আসলে আমাদের সামনে। হ্যাঁ, তো আপনি হয়তো সরকারের সব কাজে খুশি হবেন না বা আপনি পছন্দ করবেন না, কিন্তু কিছু করার নেই। ফলে সরকারের বিরুদ্ধে আমাদের নানা সমালোচনা আছে, থাকবেও। সেই সমালোচনাটা আমি মনে করি অনেকটা আত্মসমালোচনার ধরন। কারণ এটা তো আমাদেরই আকাঙ্ক্ষা, ত্যাগ এবং রক্তের ফসল। হ্যাঁ, তো সেই সমালোচনাটার জন্য আমি বলতেছি আত্মসমালোচনা। সেদিক থেকে এখন নির্বাচন কমিশন একটা যে গঠন হলো, সেই নির্বাচন কমিশনের প্রতিবেদন দাখিলের আগেই ইসি নিয়োগ নিয়ে একটা বিতর্ক আসছে, কিছু প্রশ্ন সামনে তুলছে। এখন ইসি হিসাবে প্রধান একজন এবং আরও 4 জন শপথ নিয়েছেন, যারা দায়িত্ব নিয়েছেন। তাদের দক্ষতা, যোগ্যতার ব্যাপারে প্রশ্ন যাই উঠুক, তাদের সততা, আন্তরিকতার ব্যাপারে এখনো আমি প্রশ্ন উঠতে দেখিনি। বিগত সরকারের সময় তো বেশ কয়েকটি নির্বাচন কমিশন আমরা দেখলাম। বিগত সরকারের সময় তো কোনো নির্বাচন কমিশন ছিল না। এগুলো কি একটা ক্লাউন ছিল। আপনি এই যে আপনার এই রকিব, হ্যাঁ, ও তো জেলে থাকার কথা। কোথায় এই কমিশনারগুলো? তারা যদি নির্বাচনের ব্যাপারে তাদের যে ক্ষমতা হাসিনার ফ্যাসিবাদী সংবিধানে দেওয়া আছে, সেটাও যদি তারা প্রয়োগ করত, তাহলে বাংলাদেশের মানুষকে 15 বছর ফ্যাসিবাদের খপ্পরে থাকতে হইতো না। এই 15 বছরের ফ্যাসিবাদে আমাদের কি ক্ষতিটা হয়েছে, শুধু রাজনৈতিকভাবে আমরা পরাধীন ছিলাম তা তো না। আমাদের সমাজের যে মোরাল ফ্যাব্রিক্স, আমাদের যে নৈতিক অবস্থান, দেখেন মানুষের আগে সমাজে দুর্নীতি, ঘুষ হইতো না যে তা না, হইতো, কিন্তু সেটা একটা খারাপ ব্যাপার ছিল। আওয়ামী লীগ সেটাকে কী করছে, নিয়মের মধ্যে নিয়ে আসছে। এবং গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া কৃষক, শ্রমিক, এরা তো সমাজের প্রান্তিক তো এমনিতেই ছিল, কিন্তু এদের অবস্থানটা এমন জায়গায় গেছিল যারা অসহায় হয়ে গেছিল। এরা বাধ্য হচ্ছিল তাদের মিছিলে যোগ দিতে, বাধ্য হচ্ছিল মুজিববাদের পক্ষে স্লোগান দিতে। আমি সাধারণ শ্রমজীবী মানুষের কথা বলছি, তারা অসহায় ছিল। ফলে এই পুরা যে প্রক্রিয়াটা কায়েম হয়েছে, পুরো প্রক্রিয়াটা কায়েম হওয়ার প্রধানতম কারণ হলো ভোটাধিকার হরণ। এবং সেই ভোটাধিকার হরণের প্রধানতম কারিগর হলো এই নির্বাচন কমিশনারগুলো বিগত আমলের। কমিশন যেটি তৈরি হলো, এখন নতুন এই কমিশনগুলো তো রাজনৈতিক দলগুলোর আস্থায় যদি না আসতে পারে, তাদের জন্য তো এরকম নির্মম অভিজ্ঞতার মুখোমুখি। এখন রাজনৈতিক দলগুলোর আস্থা অনাস্থার ব্যাপারটা তো পরে আসবে। আগে আসবে কি? আগে আসবে এটা তো যাই হোক এই সরকার, এটা তো জনগণের আকাঙ্ক্ষারই সরকার। এখন এই কমিশনার ধরেন যিনি দায়িত্ব নিলেন, সেই কমিশনারের ব্যাপারে আমি তো বললাম তার যোগ্যতা, দক্ষতাও, প্রোফাইল যেটা দেখলাম খারাপ না, এবং তার অনেস্টি, ডেডিকেশনের ব্যাপারেও ট্র্যাক রেকর্ড ভালো। বড় দল বিএনপি, জামাতের তরফ থেকে এখনও পর্যন্ত ওইরকম কোনো আপত্তি কিন্তু আমরা শুনি নাই।
তো ফলে এখন নির্বাচনটা কিভাবে গড়াবে, এখন এটা শুধু কমিশনের ব্যাপার না, এখন ফ্যাসিবাদ উত্তর, এখন নতুন বাংলাদেশে আপনার টোটাল একটা রাজনীতি আমাদের লাগবে। তো ফলে ফ্যাসিবাদের যেহেতু কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, এবং সেই সংগঠনের কিছু অলিগার্ক থাকে, তার কিছু গুন্ডাপান্ডা থাকে, যাদের উপর ভর করে সে শাসন কার্য চালায়। ফলে এটা একটা মাফিয়াতন্ত্র হয়ে উঠছিল আমাদের এখানে। তাহলে এখন গণতন্ত্রের কথা বললে আপনি একটা ফ্যাসিস্ট চিহ্নিত বাই নেচার ফ্যাসিস্ট শক্তিকে একটা এক্সেপশন বা একটা ব্যতিক্রমী জায়গা বা তারও তো গণতান্ত্রিক অধিকার আছে, হ্যাঁ, এটা বলা তো সুযোগ নেই। আগামী দিনে রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ কি, বড় চ্যালেঞ্জ হলো, এবং আগামী দিনে কি রাজনীতি তৈরি হবে, হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর জন্য, সেইটা নির্ভর করে আওয়ামী লীগের ব্যাপারে কে কি পজিশন নিচ্ছে বা আওয়ামী লীগকে কে কিভাবে ডিল করছে তার উপরে। এই যে বিপ্লবী ছাত্র জনতা যারা ফ্রন্ট লাইনে থেকে জীবন দিয়েছে, তারা তাদের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে। জি, রনি ভাই আপনার কাছ থেকে আবারও শুনবো। নাসিম ভাই, আরেকটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনি। সরকারের নতুন আইনের অধীনে এনজিওগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ বাড়ালে তা কি সুশাসনের ক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে, নাকি সীমাবদ্ধতা তৈরি করবে আরও? আমরা এর আগে দেখেছি যে এনজিওগুলোকে সরকার নানানভাবে আইনি প্যাঁচে ফেলে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে এবং এনজিওগুলো এক প্রকার সরকারের গুণকীর্তন করতে বাধ্য হয়েছিল। তারা হচ্ছে মাইক্রো ক্রেডিট ব্যাংকের মতোই কাজ করে, যেহেতু তারা মাইক্রো ক্রেডিট ফ্যাসিলিটিস প্রোভাইড করেন এবং আমাদের ডেভেলপমেন্ট, সেটা মনে করেন উইমেন এম্পাওয়ারমেন্ট বলেন, তারপরে চিলড্রেন রাইটস বলেন, হ্যাঁ, শ্রমিকদের অধিকার বলেন, এগুলো নিয়ে সরকারের সুনির্দিষ্ট আইন থাকা দরকার, আর একটু ভালো অবস্থানে বাঁধা যায় তা থাকা দরকার। নয়তো এমন আমরা দেখেছি যে মাইক্রো ক্রেডিট দিতে গিয়ে প্রান্তিক মানুষদের গ্রামগঞ্জে তাদের প্রতি যে অবিচার হয়েছে ঋণের টাকা আদায়ের ক্ষেত্রে, এগুলো পত্রপত্রিকা আমরা প্রতিনিয়ত দেখি নির্মমভাবে সেই সব আদায়ের ইতিহাস আছে। তাদের রেট অফ ইন্টারেস্ট এটা খুবই হাই। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, বিশেষ করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, তারা রেটটা নির্ধারণ করে দেবেন কত পর্যন্ত হতে পারে, এবং এই যে আদায় প্রক্রিয়াটা কেমন মানবিক হতে হবে সেই বিষয়ে যেন একটা ব্যবস্থাপনা থাকে। আর এই ব্যবস্থাপনাটা থাকতে গেলে তা তো আইনের কাঠামোর মধ্যেই যেতে হবে, এর বাইরে যাওয়ার আর কোনো উপায় নাই। তারপর আরেকটি ছোট বিষয়, তা হলো এনজিওগুলো বিদেশি ফান্ড নিয়ে থাকে, সেই বিদেশি ফান্ডগুলো তাদের একটা তদারকি থাকা দরকার, কিভাবে কোন কাজের জন্য নেবে তাদের, এবং এই কাজের পদ্ধতিটি কি এবং রাষ্ট্রের জানা উচিত। কারণ রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা, এটি প্রধান, রাষ্ট্রের পলিসি সেটি প্রধান। এনজিওরা তাদের বিদেশ থেকে টাকা পয়সা এনে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করছে, জনগণের স্বার্থ বিরোধী, জনগণের বিশ্বাস বিরোধী, জনগণের ধর্মীয় অধিকার বিরোধী কার্যক্রম তারা করেছে, অতীতে করছে। যারা এগুলো করছে তারা ধর্মীয় অপপ্রচার চালাচ্ছে এবং ধর্মান্তকরণের ক্ষেত্রে করছে। বিশেষ করে আমরা আমাদের এই যে পার্বত্য জেলাগুলোতে যদি আপনি দেখেন, সেখানে প্রচুর এনজিও কাজ করছে। তাদের মৌলিক কাজগুলো কি? মৌলিক কাজগুলো হচ্ছে সরকারের জবাবদিহিতার বাইরে গিয়ে ধর্মান্তর করা। এই কাজগুলো তারা করছে এবং অনেক রকমের উস্কানি। কি কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে, এবং এই কাজগুলো কোন উদ্দেশ্য থাকতে পারে এটা তো আমি মনে করি রাষ্ট্রীয় বিষয়, এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রের অনেকগুলো এজেন্সি আছে, তারা নিশ্চয়ই তারা জানেন এবং তারা সেগুলো জেনে সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। এনজিওদেরকে যদি আপনি আইনের আওতায় না আনেন এবং স্বচ্ছ আইনের একটা নজরদারির মধ্যে না আনেন, তাহলে তো আমার সুশাসনকে তা ব্যাহত করবে, নাগরিকের অধিকার ব্যাহত করবে, এবং একটা সময় দেখা যাবে বাংলাদেশের অস্তিত্বের জন্য তারা হুমকি হবে, হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো হয়েছে। এবং আমরা আজকে যা অনেকগুলো আমাদের জেলাতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে, তার পিছনে কি এই ইন্ধন নাই? এখন তো স্পষ্ট এই ইন্ধনগুলো আছে। সুতরাং আগেই যেন ঘটনা ঘটবার পরে, যেটাকে আমরা বলি রিঅ্যাকশনারি অ্যাক্টিভিটিস, তা না করে প্রোঅ্যাক্টিভ হলেই তো হয়ে যায়। যে ঘটনা ঘটবার আগেই যেন আমরা রাষ্ট্র
যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। নাসিম ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা রনি ভাই আপনার কাছ থেকে শুনি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম আইএলওর একটি প্রতিবেদন, এশিয়া প্যাসিফিকে ন্যূনতম মজুরি সবচেয়ে কম বাংলাদেশে। কারণগুলো কি কি ছিল বলে আপনি মনে করেন? আমাদের এখানে শ্রমজীবী মানুষদের দেখেন, আমাদের এখানে একটা ফুলকপি বা 1 কেজি টমেটো কৃষক দাম পায় কত? কৃষক কিন্তু যেই সার বীজ ব্যবহার করে উৎপাদন করে, সেই সার বীজের টাকায় উঠতে তার খবর হয়ে যায়, হয় না? সে এখানে এসে দাম সেটা 3-4 হতে চাঁদা, হ্যাঁ, তারপরে সিন্ডিকেটের কারণে এখানে এসে বেড়ে যায়। ফলে এবং শ্রমজীবীর ক্ষেত্রে হয় কি, শ্রমজীবীর এখানে আমাদের ওই অর্থে কর্পোরেট কালচার ডেভেলপ হয়নি, আমাদের পুঁজিপতিদের মধ্যে ওরকম ইনসাফ ভিত্তিক শ্রম পরিবেশ বিকশিত হয় নাই। ফলে মজুরির ব্যাপারটা আমাদের এখানে অলওয়েজ আন্ডারপেড মজুরি, যে কারণে আমাদের দারিদ্রতার সংখ্যা এত বেশি কেন? বাংলাদেশে এখনও পর্যন্ত মানুষ কিন্তু খাবারের ব্যাপারে কনসিডার করে, যে ধরেন 3 বেলা কিন্তু সে মাছ মাংস বা প্রয়োজনীয় পুষ্টিকর খাবার কিনতে পারে না, সে 1 বেলা হয়তো মাছ কনসিডার করে, 2 বেলা আছে ডাল আলু খাবারের প্লেট ছোট করে ফেলে। কেন করে ফেলে? এটি এই দারিদ্রতাটা আমরা কাউন্টেবল মনে হয়। আচ্ছা 3 বেলা তো খাইতে পারতেছে, কিন্তু ও তার পুষ্টির সাথে কম্প্রোমাইজ করতেছে। এটা শ্রমজীবী প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বাস্তবতা। হ্যাঁ, আওয়ামী আমলে তো এটা ছিল, একটা আধা দুর্ভিক্ষের মধ্যেই আমরা ছিলাম, কিন্তু সেটা বলার সুযোগ ছিল না। এখন সে অবস্থা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত ইমপ্রুভ হচ্ছে সেটা বলা যাবে। এটা আরও দ্রুত করা দরকার, মানুষকে দ্রুত হিলিং করা দরকার। মানুষ খুবই কষ্টে আছে, সাধারণ মানুষ, শ্রমজীবী, কৃষক, এদেরকে আপনার দেখেন ইউরোপ আমেরিকা যে উন্নত হয় বলি আমরা, সেখানকার এলিট বা ধরেন ভালো লোকগুলো বা ধরেন পশ লোকগুলো কিন্তু গ্রাম এরিয়াতে থাকে, ফার্মিংয়ে যুক্ত থাকে, আর শহরে উচ্চ উচ্চ কলকারখানা বা অট্টালিকাতে থাকে ওয়ার্কিং ক্লাস, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস। কিন্তু এলিট বনেদি লোকগুলো থাকে গ্রামে, সুন্দর পরিবেশে। আমাদের এখানে উল্টা, আমাদের এখানে গ্রাম হইলো বিধ্বস্ত এমন একটা অবস্থা, কৃষক কাজ করবে, হ্যাঁ, তারপরে তার তো আপনার পরিবেশগত সমস্যা আছে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, হ্যাঁ, সে ফসল ফলাবে, এটার ন্যায্য মূল্য পাবে না, শ্রমিক এখানে কাজ করবে ঠিকমতো তার বেতন পাবে না, রাস্তায় গিয়ে দাঁড়াইতে হবে। এই যে ক্যাওয়াটিক পরিবেশ, এটার মূল কারণটা হলো আমরা মানুষের মানবিক মর্যাদা যেটা, সেটা দেওয়ার মতো একটা রাজনীতি আমরা নির্মাণ করতে পারিনি। নাগরিক অধিকারের ভিত্তিতে আমরা দেখি না, আমরা দেখি দলীয় আকারে আওয়ামী রাজনীতি, যেটা আমরা বারবার বলি। ফ্যাসিবাদ এখানে কি ক্ষতিটা করছে? ফ্যাসিবাদ এখানে নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র কায়েমের সম্ভাবনা নষ্ট করে দিয়েছিল। আপনি হিন্দু হন, পাহাড়ি হন, খ্রিস্টান হন, কৃষক হন, শ্রমিক হন, অধ্যাপক হন, বিজ্ঞানী হন, হ্যাঁ, আপনি তারকা হন, আপনি যাই হন, আপনার রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ট্রাস্ট বেসড সম্পর্ক, বিশ্বস্ততার সম্পর্ক। সরাসরি রাষ্ট্রের কাছে আপনি জবাবদিহি চাইতে পারবেন, সরাসরি রাষ্ট্রে আপনি অ্যাক্সেস পাবেন, প্রবেশের সুযোগ পাবেন রাষ্ট্রে যে কোনো কিছু। কিন্তু এখন প্রবেশের সুযোগটা কার জন্য? আওয়ামী আমলে ছিল আওয়ামী চোর বাটপাট দালালদের জন্য। এখন আমরা সেই অবস্থাটা চাই না, আমরা চাচ্ছি যে নাগরিক আকারে আমি যে জায়গায় থাকি, তাহলে আমার হিন্দু হিসাবে হিন্দু অধিকারের জন্য রাস্তায় নামার দরকার নেই, মুসলমান হিসাবে আমার মুসলমান অধিকারের জন্য রাস্তায় নামার দরকার নেই। আমি নাগরিক হলে আমি জানবো রাষ্ট্র আমাকে এটা দিতে বাধ্য। জি, রনি ভাই আপনাকে ধন্যবাদ। নাসিম ভাই, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার তো ছাত্র জনতার রক্তের উপর থেকে এই সরকার প্রতিষ্ঠা পেয়েছে, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি? এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, আমাদের অর্জন এই সরকার তার কাজগুলো করছে, তার সঠিক ট্র্যাকেই আছে। কিন্তু এই যে বিধ্বস্ত অবস্থা, 16 বছরের বিধ্বস্ত অবস্থা, পদে পদে দুর্নীতি, যেমন এক ছাত্রনেতা কিছুদিন আগে বলেছিলেন যে একটা যে পিয়ন, সেও স্বৈরাচারের দোসর এখনও আছে। তো এই অবস্থা থেকে সরিয়ে সময় দরকার হবে, এবং আমরা আশাহত নই, আমরা আশাবাদী। বাংলাদেশের মানুষ চিরকালই আশাবাদী মানুষ। এই সরকার সঠিকভাবে যাবে, এবং তার যথাযথ সমালোচনা যদি থাকে সেগুলো আমরা তুলে ধরব। এটা তো আমাদের প্রধান উপদেষ্টাই বলেছেন যে আপনারা সমালোচনা করুন, আমাদেরকে পথের সন্ধান দিক, সেই আহ্বান তো তার আছে। আমরা যেন পদ্ধতি অনুসরণ করে তাদেরকে আমাদের সঠিক পথগুলো বলে দেই, এবং আমরা আস্থা রাখি, এবং আমার বিশ্বাস তারা সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। জি, ধন্যবাদ নাসিম ভাই। রনি ভাই, ছোট্ট করে 30 সেকেন্ডে পরামর্শ এবং প্রত্যাশা। বাংলাদেশের কৃষক এবং শ্রমিক এইটাকে অগ্রাধিকার ভিত্তিক, গরিব বান্ধব পলিসি ভিত্তিতে রাষ্ট্রটা গঠন করলেই বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। ধন্যবাদ রনি ভাই, ধন্যবাদ নাসিম ভাই, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের।
আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।